আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের অধ্যায় 10 অর্থাৎ যোগজীকরণ চ্যাপ্টার নিয়ে। তোমরা জানো আমরা অলরেডি যোগজীকরণের দুইটা অধ্যায় কমপ্লিট করে ফেলেছি, 10A এবং 10B। আমাদের 10C চ্যাপ্টারটা চলতেছে। 10C এর অলরেডি আমরা একটা লেকচার কমপ্লিট করেছি এবং ওই লেকচারে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তো আশা করি 10A 10B এবং 10C এর যতগুলো অঙ্ক করিয়েছি সবগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বাসায় নিজে নিজে তোমরা প্র্যাকটিস করতেছো। তো আজকে আমি 10C এর বাকি অঙ্কগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমেই 10C এর যে অঙ্কটা আমি করব, দেখো অঙ্কটা বোর্ডে লিখেছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার রুট 1 - x³ dx। অর্থাৎ এই ফাংশনটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা জানো যে 10C এর লাস্ট ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছিলাম ওই অঙ্কগুলো থেকে তোমাদের ভালো ধারণা এসেছে আমি মনে করি। যে তোমরা জানো যে একাধিক ফাংশন যখন থাকে ইন্টিগ্রেশনে, তখন যে কোনো একটা ফাংশনকে ধরে নিয়ে ডিডিএক্স করে ওই অঙ্কেরই আরেকটা ফাংশন বের করতে হয়, তাই না? এটাই তো সিস্টেম ছিল। তো একটু খেয়াল করো, আশা করি 10C এর প্রথম যে অঙ্কগুলো করিয়েছি সবগুলোই তোমরা খুব ভালো করে করেছো এবং বুঝতে পেরেছো। আমাদের এখানে মেইন কাজই হচ্ছে ওই ফাংশনটা এখান থেকে বাছাই করতে হবে যে ফাংশনকে ডিডিএক্স করলে আরেকটা ফাংশন পাওয়া যায়। তো দেখো তো, এখানে x² একটা ফাংশন আমরা দেখতেছি, আবার রুট 1 - x³ একটা ফাংশন, বা আমি 1 - x³ কেও একটা আলাদা ফাংশন বলতে পারি, বা শুধু x³ কেও আলাদা একটা ফাংশন বলা যায়। বুঝতে পেরেছ? তাহলে একটু চিন্তা করে বলো যে এখানে কোনটাকে ধরে নিলে ডিডিএক্স করার পরে কোনটা পাওয়া যাবে, কোনটাকে আমি ধরে নেব। এখানে দেখো তো, তোমরা হয়তো চিন্তা করতেছো যে স্যার x³ কে ধরে নেই, কারণ x³ কে ডিডিএক্স করলে x² পাওয়া যায়। হ্যাঁ, তোমাদের ধারণাটা সঠিক, x³ কে ধরে নিয়ে ডিডিএক্স করলে x² পাওয়া যাবে। বাট আমি শুধু x³ কেই ধরে নিব না, আমি একবারে 1 - x³ কে ধরে নিব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আরো ছোট হয়ে যাবে। দেখো, x³ কে যদি তুমি z ধরো তাহলে এখানে হবে 1 - z, আর যদি 1 - x³ কে z ধরো তাহলে এখানে হবে রুট z। বুঝতে পেরেছ? তাহলে 1 - x³ কে z ধরে নিলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের বেশি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা 1 - x³ কে z ধরে ডিডিএক্স করে ফেলি। দেখো, ধরি 1 - x³ ইকুয়াল টু হচ্ছে z। ওকে, এবার তুমি উভয় পক্ষে যদি ডিডিএক্স করো, বলো কি হবে? উভয় পক্ষে ডিডিএক্স করলে 1 কে ডিডিএক্স করলে 0 আসবে, তারপর মাইনাস x³ কে ডিডিএক্স করলে 3x² পাবো। ওকে, ইকুয়াল টু হচ্ছে dz বাই dx। সাইড নোট দিয়ে দিবা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। ওকে, এবার দেখো, যদি আড়াআড়ি গুণ করি, মাইনাস 3x² dx ইকুয়াল টু হচ্ছে dz। আমি এখান থেকে কার মান বের করব? প্রশ্নটা দেখে একটু চিন্তা করো তো, কার মান বের করব? আমি বের করব এখান থেকে x² dx এর মান। দেখো, x² dx এর মান, তাহলে x² dx এর মান যদি বের করি তাহলে বলো x² dx ইকুয়াল টু কি হবে? -1/3 dz হবে না? দেখো তো, x² dx এর মান কি বের হবে? -1/3 dz বের হবে। ঠিক আছে, আচ্ছা, চলো আমরা এবার এখানে মানগুলো বসিয়ে ফেলি বা অঙ্কটাকে রিপ্লেস করে ফেলি। তোমরা জানো যে এই নিয়মকে কি বলা হয়? প্রতিস্থাপন পদ্ধতি। এই নিয়মটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। তো চলো আমরা এখন এখানে প্রতিস্থাপন করে ফেলি। ইন্টিগ্রেশন, দেখো, রুট এই 1 - x³ কে আমরা কি ধরে নিয়েছি? z, তাহলে এখানে রুট z হবে। ওকে, তারপর এই x² dx এর পরিবর্তে কি হবে? -1/3 dz, তাহলে আমি -1/3টা সামনে লিখলাম আর dz টা এখানে লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। ওকে,
-1/3টা সামনে লিখলাম আর ডিজেডটা ওখানে লিখলাম। এখন আমরা চলো ইন্টিগ্রেশন করে ফেলি। -1/3 সামনে থাকলো। এবার একটু চিন্তা করে বলো যে এই রুট জেড এর আমরা কোন ফর্মুলার সাহায্যে ইন্টিগ্রেশন করব? রুট জেড ডিজেড, এটা আমরা কোন ফর্মুলার সাহায্যে ইন্টিগ্রেশন করব একটু দেখো। রুট জেড মানে জেড টু দি পাওয়ার হাফ লিখতে পারি ডিজেড। এবার বলো তো এটাকে আমরা কোন ফর্মুলার সাহায্যে ইন্টিগ্রেশন করব? আশা করি বুঝতে পারতেছো। আমরা এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইন্টিগ্রেশন করব। তোমাদের মনে আছে না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কি? বলো ফর্মুলা কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আশা করি মনে আছে। তাহলে দেখো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। এই দেখো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই যে দেখো জেড টু দি পাওয়ার এন ডিজেড, শুধু ওখানে এক্স এর জায়গায় এখানে কি আছে জেড আছে। তাহলে চলো আমরা এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় করে ফেলি। তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার অর্থাৎ জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান প্লাস সি। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন দেখো -1/3 উপরে হয় জেড টু দি পাওয়ার 3/2, নিচেও হয় 3/2 প্লাস সি। ওকে, তো এখন দেখো এখন এখন আমরা এই পাশে করি। এখানে নিচের 3/2 কে উল্টিয়ে দেই। নিচের 3/2 কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে এটা সামনে এসে হবে 2/3। 3/2 কে উল্টিয়ে দিলে কি হবে 2/3 হবে। আর এখানে জেড টু দি পাওয়ার 3/2 থাকবে প্লাস সি। ক্লিয়ার? এখন দেখো এখন এখানে হয় -2/9, 2/9। আর এখানে আমরা চলো জেড এর ভ্যালু বসিয়ে দিই। জেড, এই যে জেড এর ভ্যালু বসিয়ে দিই। জেড কাকে ধরে নিয়েছিলাম 1 - x³ কে। তাহলে 1 - x³ হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এখানে লিখে দিবা যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার দেখো পরের অঙ্কটা। দেখো এই ফাংশনটাকে আমাদের এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার -x dx ডিভাইডেড বাই 5 প্লাস ই টু দি পাওয়ার -x হোল স্কয়ার। ডিএক্সটা এখানে উপরে দেওয়া আছে, ডিএক্সটা তুমি এখানে সাইডেও চিন্তা করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি ই টু দি পাওয়ার -x উপরে একটা ফাংশন, আবার নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার -x একটা ফাংশন, আবার হোল স্কয়ার সহ একটা ফাংশন। আচ্ছা, তো এখানে একটু চিন্তা করে বলো যে কোনটাকে ধরে নিলে কোনটা পাওয়া যাবে, কোনটাকে ধরে নিলে কোনটা পাওয়া যাবে। একটু দেখো, তোমরা অলরেডি আশা করি ধরতে পেরেছো যে এই নিচের ই টু দি পাওয়ার -x কে যদি ধরে নেই তাহলে ডিডিএক্স করলে কিন্তু এই উপরের ই টু দি পাওয়ার -x dx পাওয়া যাবে। উপরের ই টু দি পাওয়ার -x dx পাওয়া যাবে। ঠিক আছে, একটা জিনিস এখন তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে স্যার আমি নিচের ই টু দি পাওয়ার -x কে না ধরে আমি যদি উপরের ই টু দি পাওয়ার -x কে ধরি তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে বলা যায়, কারণ এই ডিএক্সটা কার সাথে, এই ডিএক্সটা কিন্তু উপরের ই টু দি পাওয়ার -x এর সাথে। আর তোমরা দেখেছো যে আমরা অঙ্কগুলো যখন করি তখন ডিএক্সটা কিন্তু বাম পাশে চলে আসে। তাহলে ডিএক্সটা যার সাথে সেটা আসলে আমাদের জন্য সুবিধা হবে কিন্তু। তাই আমরা এখানে এই নিচেরটাকে ই টু দি পাওয়ার -x কে ধরে নিব। তবে একটা জিনিস কি, ই টু দি পাওয়ার -x কে ধরে নিয়ে ডিডিএক্স করলে কিন্তু ই টু দি পাওয়ার -x dx পাওয়া যাবে। কিন্তু শুধু ই টু দি পাওয়ার -x কে না ধরে আমি 5 প্লাস ই টু দি পাওয়ার -x কে ধরে নিব, কারণ 5 কে ডিডিএক্স করলে কত আসবে? 0 আসবে। 5 কে ডিডিএক্স করলে তো আর কোনো চেঞ্জ হচ্ছে না, 0 আসবে। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার -x কে ডিডিএক্স করলে ই টু দি পাওয়ার -x আসবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে শুধু এই ই টু দি পাওয়ার -x কে না ধরে আমি 5 প্লাস ই টু দি পাওয়ার -x কে ধরে নিব। বুঝতে পেরেছ ক্লিয়ার জিনিসটা? তাহলে চলো 5 প্লাস ই টু দি পাওয়ার -x টাকে ধরে ফেলি। দেখো ধরি
5 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। এবার উভয় পক্ষে ডিডিএক্স করো, 5 কে ডিডিএক্স করলে 0 হবে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিডিএক্স করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস 1 হবে। ইন্টু মাইনাস 1 কেন হবে বলো তো? বোঝাইতে হবে কাউকে ইন্টু মাইনাস 1 কেন হবে। দেখো, তুমি এইটাকে ডিডিএক্স করেছো প্রথমে কোন ফর্মুলায়? ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলায়। এক্স কাকে ধরেছো? এক্স ধরেছো মাইনাস এক্স কে। ওকে, তো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। পরে আবার এই এক্স যাকে কনসিডার করেছো তার আবার ডিডিএক্স করা লাগবে না? তাহলে মাইনাস এক্স এর ডিডিএক্স কত হবে? মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো বা দেখো এই দুইটা গুণ করলে আমরা লিখতে পারি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ক্লিয়ার? তাহলে বলো এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু কি হয়? মাইনাস ডিজেড হয়। আশা করি খুব ভালো করে জিনিসটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন দেখো, এখন চলো আমরা এখানে প্রতিস্থাপন বা রিপ্লেস করে ফেলি। তাহলে দেখো এই দুইটার পরিবর্তে কত বসবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর পরিবর্তে বসবে মাইনাস ডিজেড। তাহলে মাইনাসটা সামনে দিলাম আর উপরে লিখে দিলাম ডিজেড। দেখো বুঝতে পেরেছো কিনা? এই দুইটার পরিবর্তে আমরা বের করেছি মাইনাস ডিজেড, মাইনাসটা সামনে, ডিজেডটা উপরে লিখলাম। আর নিচে এটাকে কি ধরেছিলাম? 5 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে আমরা জেড ধরেছিলাম, তাহলে এখানে হবে জেড স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি না? দেখো জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডিজেড। দেখো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এই যে 1 বাই জেড স্কয়ার মানে জেড টু দি পাওয়ার মাইনাস 2 আর ডিজেড। এবার বলো এটাকে কোন ফর্মুলায় আমরা ইন্টিগ্রেশন করব? অবশ্যই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় করব। এই যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স বা জেড টু দি পাওয়ার এন ডিজেড। তাহলে চলো করে ফেলি। ফর্মুলা কি মনে আছে না? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 অর্থাৎ জেড টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। এবার দেখো নিচে কত আসে? নিচে আসে মাইনাস 1। আচ্ছা, আমি ডিটেলস লিখি, সমস্যা নাই। তাহলে উপরে হলো জেড টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস সি। এবার খেয়াল করো, নিচে মাইনাস 1, তাহলে এই সামনের মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আর থাকে কি? জেড টু দি পাওয়ার মাইনাস 1। জেড টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই জেড প্লাস সি। দেখো বুঝতে পেরেছো কিনা? মাইনাসে মাইনাসে প্লাস, জেড টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই জেড। এবার আমরা শুধু এখানে জেড এর ভ্যালুটা বসাবো। জেড কত? জেড হচ্ছে 5 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। বুঝতে পেরেছো অঙ্কটা? এবার দেখো পরের অঙ্কটা। এই অঙ্কটাও মোটামুটি সহজ অঙ্ক। এই ফাংশনটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। উপরে আছে রুট 1 প্লাস লন এক্স, নিচে হলো এক্স। ঠিক আছে, তাহলে একটু চিন্তা করে বলো এখানে আমরা কাকে ধরে নিলে সুবিধা হবে? কাকে ধরে নিলে সুবিধা হবে একটু খেয়াল করো। আমরা যদি এই ফাংশনটাকে একটু ডিটেলস এভাবে লিখি যে 1 বাই এক্স রুট 1 প্লাস লন এক্স ডিএক্স, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। এখন বলো তো এখানে কোনটাকে ধরে নিলে সুবিধা হবে? আমরা যদি দেখো 1 প্লাস লন এক্স কে ধরে নেই, 1 প্লাস লন এক্স কে ধরে নেই, তাহলে 1 কে ডিডিএক্স করলে 0 আসবে, আর লন এক্স কে ডিডিএক্স করলে আসবে এই যে 1 বাই এক্স, সাথে আসবে ডিএক্স। বুঝতে পেরেছো? লন এক্স কে ডিডিএক্স করলে 1 বাই এক্স, সাথে আসবে ডিএক্স। তাহলে আমরা এইটাকে ধরে নিব, 1 প্লাস লন এক্স কে ধরে নিব আমরা। তো চলো আমরা 1 প্লাস লন এক্স কে ধরে নিই। ধরি 1 প্লাস লন এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে বা উভয় পক্ষে ডিডিএক্স করো। 1 কে ডিডিএক্স করলে 0, আর লন এক্স কে ডিডিএক্স করলে হবে 1 বাই এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। ক্লিয়ার? দেখো এখন যদি আড়াআড়ি গুণ করো তাহলে আমরা লিখতে পারি 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ওকে, এবার চলো আমরা এখানে প্রতিস্থাপন করে ফেলি। ইন্টিগ্রেশন, প্রথমে এটা লিখবো, রুট কি হবে? রুট জেড হবে না? রুট জেড হবে। আর এই দুইটার পরিবর্তে কি বসবে? এই দুইটার পরিবর্তে অনলি ডিজেড বসবে। হয়ে গেল। এখন তো এটা ইজি অঙ্ক।
জেড টু দি পাওয়ার কত হাফ ডিজেড। ওকে, বাকিটা তোমরা নিজেরা কমপ্লিট করে ফেলো। একটু আগের অঙ্কের মধ্যে আমরা করেছিলাম, কোন ফর্মুলায় করবো এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইন্টিগ্রেশন করব, করে ক্যালকুলেশন করে লাস্টে শুধু জেড এর ভ্যালুটা বসিয়ে দিবা, তাহলেই হয়ে গেল। এবার দেখো নেক্সট অঙ্ক। দেখো এই ফাংশনটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, তো একটু খেয়াল করে বলো, এখানে আমরা কাকে ধরে নিলে কোনটা পাবো, কোনটাকে ধরে নিয়ে ডিডিএক্স করলে কোনটা পাওয়া যাবে? তোমরা অলরেডি আশা করি ধরে ফেলেছো বা বুঝতে পেরেছো। আমরা এখানে দেখো 1 প্লাস লন এক্স কে যদি ধরে নিই, তাহলে ঠিক আগের অঙ্কটার মতো এই যে দেখো 1/x dx পাবো। বুঝতে পেরেছো? 1 প্লাস লন এক্স কে ধরে নিলে আমরা 1/x dx পাবো। তো চলো আমরা এখানে 1 প্লাস লন এক্স কে ধরে নিই। ঠিক আছে, 1 প্লাস লন এক্স কে ঠিক আগের অঙ্কটার মতোই 1 প্লাস লন এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে আমরা উভয় পক্ষে ডিডিএক্স করলে কি পাবো? 1 কে ডিডিএক্স করলে 0, আর লন এক্স কে ডিডিএক্স করলে 1/x ইকুয়াল টু dz বাই dx। তাহলে সুতরাং 1/x dx ইকুয়াল টু হচ্ছে dz। তো চলো আমরা এখন এখানে রিপ্লেস করে ফেলি। ভালো করে খেয়াল করো, একটা জিনিস দেখো, 1/x dx 1/x dx এই দুইটার পরিবর্তে বসবে অনলি dz। আবার বলতেছি 1/x dx এর পরিবর্তে বসবে dz। আর থাকে কি 1 এটা থাকে, তার মানে 1/z কিউব dz। বলো জিনিসটা ঠিক আছে কিনা? দেখো এটার জায়গায় তো z বসবে, তাহলে 1/z কিউব, আর 1/x dx এর পরিবর্তে অনলি dz বসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার -3 dz। ওকে, বাকিটা নিজেরাই কমপ্লিট করে ফেলো, x টু দি পাওয়ার n এর ফর্মুলায় ইন্টিগ্রেশন করে ফেলো। এবার দেখো আমরা চলে এসেছি আবার ত্রিকোণমিতিক ফাংশনে। দেখো এই ফাংশনটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা, তো এখন একটু চিন্তা করে বলো তো এখান থেকে কোনটাকে ধরে নিলে কোনটা পাওয়া যাবে? বলো কোনটাকে ধরে নিলে কোনটা পাবো আমরা? তো একটা জিনিস খেয়াল করো, এখন তোমার মনের মধ্যে এখানে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে যে স্যার আমি যদি সাইন এক্স কে ধরে নেই তাহলে তো ডিডিএক্স করলে আমি কজ এক্স পাবো, আবার যদি কজ এক্স কে ধরে নেই তাহলে ডিডিএক্স করলে আমি কি পাবো? সাইন এক্স পাবো, তাই না? দুইটা চিন্তা আসতে পারে। বাট একটা জিনিস খেয়াল করো, আমি যদি 1 প্লাস কস এক্স কে ধরে নেই তাও কি সাইন এক্স পাওয়া যাবে না? বলো, 1 প্লাস কস এক্স কে ধরে নিলেও কিন্তু সাইন এক্স পাওয়া যাবে, কিন্তু সাইন এক্স কে ধরে নিলে কিন্তু আমি শুধু কস এক্স পাবো, 1 প্লাস কস এক্স কিন্তু পাবো না। আমার কথা বুঝতে পেরেছো? সাইন এক্স কে ধরে নিলে 1 প্লাস কস এক্স পাওয়া যাবে না, কিন্তু 1 প্লাস কস এক্স কে ধরে নিলে আমি সাইন এক্স পাবো। ঠিক আছে, কারণ 1 কে ডিডিএক্স করলে 0 আসবে, কস এক্স কে ডিডিএক্স করলে কি আসবে? মাইনাস সাইন এক্স আসবে। ক্লিয়ার জিনিসটা? তো চলো আমরা এখানে কোনটাকে ধরে নিব? 1 প্লাস কস এক্স কে ধরে নিব। তাহলে দেখো ধরি 1 প্লাস কস এক্স ইকুয়াল টু জেড, বা দেখো এখন যদি আমরা উভয় পক্ষে ডিডিএক্স করি তাহলে 1 কে ডিডিএক্স করলে 0 আসবে, আর কজ এক্স কে ডিডিএক্স করলে আসবে মাইনাস সাইন এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে সুতরাং আমরা যদি এখানে দেখো আর গুণ করি তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে বলো এখান থেকে আমরা সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস ডিজেড লিখতে পারি। বুঝতে পারছো জিনিসটা?
দেখো তাহলে এখন আমরা এখানে যদি রিপ্লেস করে ফেলি, এটার জায়গায় কি বসবে, এটার জায়গায় বসবে জেড, তাহলে এখানে হবে জেড কিউব। আর এই দুইটার পরিবর্তে কি বসবে, এই দুইটার পরিবর্তে বসবে মাইনাস ডিজেড, তাহলে মাইনাসটা সামনে, ডিজেড এখানে। ওকে, বাকিটা কি তোমরা নিজেরাই করে ফেলতে পারবা না? কোন ফর্মুলায়? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এটাকে তোমরা ইন্টিগ্রেশন করবা, করে লাস্টে শুধু কি করবা, জেড এর ভ্যালুটা বসিয়ে দিবা। এবার দেখো পরের অঙ্কটা, এটাও মোটামুটি সহজ একটা অঙ্ক। দেখো এটা হচ্ছে ফাংশন, তো একটু চিন্তা করে বলো এখানে আমরা কাকে ধরে নিলে কোনটা পাবো, বলো কোনটাকে ধরে নিলে আমরা কোনটা পাবো এখানে। দেখো একটু এখানে যদি আমরা 1 মাইনাস সাইন এক্স কে ধরে নিই, তাহলে কি কজ এক্স ডিএক্স পাওয়া যাবে না বলো তো? 1 মাইনাস সাইন এক্স কে ধরে নিলে কিন্তু আমরা কজ এক্স ডিএক্স পেয়ে যাব, ঠিক আছে? কিন্তু কজ এক্স কে ধরে নিলে কিন্তু আমরা অনলি সাইন এক্স পাবো, 1 মাইনাস সাইন এক্স পাবো না। তাই আমরা 1 মাইনাস সাইন এক্স কে ধরে নিয়ে আমরা কজ এক্স ডিএক্স বের করব, ঠিক আছে? তাহলে দেখো ধরি 1 মাইনাস সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। বলো এখন যদি আমরা উভয় পক্ষে ডিডিএক্স করি, 1 কে ডিডিএক্স করলে 0 আসবে, মাইনাস সাইন এক্স কে ডিডিএক্স করলে আসবে কজ এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে বলো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি cos x dx ইকুয়াল টু মাইনাস ডিজেড। cos x dx ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস ডিজেড লিখতে পারি আমরা, ঠিক আছে? তো চলো আমরা এখন এখানে রিপ্লেস করে ফেলি। খেয়াল করো উপরের cos x dx এর জায়গায় কি বসবে, cos x dx এর জায়গায় বসবে মাইনাস ডিজেড, তাহলে মাইনাসটা সামনে দিলাম, ডিজেডটা লিখলাম এখানে। আর নিচের এটাকে কি ধরে নিয়েছিলাম, জেড, তাহলে এখানে হবে জেড স্কয়ার। ক্লিয়ার? তাহলে বলো এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড। ওকে, বাকিটা করে ফেলতে পারবো না নিজেরাই, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এটাকে ইন্টিগ্রেশন করে ফেলো। দেখো এবার একটু পরের অঙ্কটা দেখো, এটা খুবই ছোট এবং সহজ একটা অঙ্ক। দেখো 10 কিউব এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। বলো তো এখানে আমরা কাকে ধরে নিব, বলো এখানে কাকে ধরে নিব আমরা? দেখো আমরা যদি 10x কে ধরে নেই, 10x কে যদি ধরে নেই, বলো তো 10x এর ddx কি হয়? 10x এর ddx কিন্তু sec স্কয়ার x। তাহলে দেখো 10x কে ধরে নিলে আমরা এইটা পেয়ে যাব, sec স্কয়ার x dx পেয়ে যাব। কিন্তু তুমি যদি এই sec x কে ধরে নাও, sec x কে যদি ধরে নাও, ঠিক আছে? sec স্কয়ার x এর তো ddx এর ফর্মুলা নাই, sec স্কয়ার x এর ddx এর ফর্মুলা নাই, কিন্তু sec x কে যদি ধরো, sec x এর ddx কি, sec x tan x, sec x এর ddx হচ্ছে sec x tan x, তাহলে কিন্তু এটা পাওয়া যাবে না। দেখো এটাকে ধরে নিলে sec x এর ddx করলে আসে sec x into tan x, এখানে আসে অনলি tan x। তাহলে আমরা বুঝতে পারতেছো যে tan x কে ধরে নিলে আমরা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি sec স্কয়ার x, তাই আমরা এখানে tan x কে ধরে নিব। তাহলে দেখো ধরিম tan x ইকুয়াল টু হচ্ছে z। বলো এবার আমরা যদি এখানে উভয় পক্ষে ddx করি, tan x এর ddx কি হবে, tan x এর ddx হবে sec স্কয়ার x ইকুয়াল টু dz বাই dx। তাহলে সুতরাং sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। বুঝতে পেরেছো? বাস হয়ে গেল। এখন কি করব, এটাকে আমরা z ধরে নিয়েছি, কাকে, tan x কে, tan x কে z ধরলে তাহলে এখানে কি হবে, z কিউব হবে না? tan x কে যদি z ধরি তাহলে z কিউব হবে। আর এই দুইটার পরিবর্তে ডাইরেক্টলি কি বসবে, dz বসবে। ওকে, এবার বাকিটা নিজেরাই করে ফেলো। x টু দি পাওয়ার n এর ফর্মুলায় এটাকে ইন্টিগ্রেশন করে লাস্টে কিন্তু অবশ্যই মনে করে z এর ভ্যালুটা বসাবা, z এর ভ্যালুটা কিন্তু সবসময় বসাইতে হবে। ওকে, এবার একটু দেখো পরের অঙ্কটা, এটা একটু ডিফিকাল্ট অঙ্ক। দেখো এই ফাংশনটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। উপরে আছে হচ্ছে 2x ইন্টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার, আর নিচে আছে রুট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে বলো এখানে আমরা কাকে ধরে নিলে ddx করার পরে কোনটা পাবো, বলো কোনটাকে ধরে নিলে এখানে আমাদের জন্য সুবিধা হবে? তো একটা জিনিস খেয়াল করো, তোমরা সবাই ddx অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা তো জানো, তাই না? ddx অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো,
এই জায়গাটায় যদি এক্স না থেকে, এই জায়গাটা যদি এক্স না থেকে এই জায়গাটায় এক্স স্কোয়ার থাকে, এক্স এর জায়গায় যদি এক্স না থেকে এক্স স্কোয়ার থাকে, তখন এই জিনিসটা কি হবে? ঠিক আছে, এই জিনিসটা কি এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে না এখানে? বলো তো, বলো এখানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে কিনা? এক্স থাকলে এখানে কত হবে? এক্স স্কোয়ার হবে। আর এখানে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে অলরেডি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোনটাকে ধরে নিতে হবে। আমাদেরকে এই উপরের সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে যদি আমরা ধরে নেই, দেখো সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে যদি ধরে নেই তাহলে 1/√1 - x টু দি পাওয়ার 4 পাবো, যেটা এখানে আছে, এই যে নিচে আছে না, তার মানে 1/√1 - x টু দি পাওয়ার 4 পেয়ে যাব। বুঝতে পারছো কি জিনিসটা? আর এই জিনিসটা বুঝেছি তো, এখানে যদি এক্স থাকে তাহলে এখানে এক্স স্কোয়ার হবে, ওকে। আর এখানে এক্স স্কোয়ার থাকলে এখানে হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে ধরে নিলে এটা পাবো, অর্থাৎ এই নিচেরটা 1/এত ডিএক্স পেয়ে যাব। তো চলো আমরা সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে এখানে ধরে নেই। তাহলে ধরি সাইন ইনভার্স এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, বা বলো আমরা যদি এখন উভয় পক্ষে ডিডিএক্স করি, উভয় পক্ষে ডিডিএক্স করলে কি পাওয়া যাবে? উভয় পক্ষে ডিডিএক্স করলে এটাকে সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে কি পাওয়া যাবে? একটু আগে বলেছি 1/√1 - x টু দি পাওয়ার 4 পাওয়া যাবে, তাই না? বলো, সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে সাইন ইনভার্স এক্স এর ফর্মুলায় 1/√1 - x স্কোয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার 4 ইনটু 2x। এইটা করতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুলে যায়। ইনটু 2x কেন হবে? এই যে এক্স স্কোয়ারের আবার ডিডিএক্স হবে না? দেখো সাইন ইনভার্স এক্স, তুমি কিন্তু এটাকে এক্স কনসিডার করেছো, এই জন্যই তুমি লিখেছো 1 - 1 - x স্কোয়ার, 1/√1 - x স্কোয়ার। তাহলে তুমি এইটাকে এক্স স্কোয়ারকে তুমি এক্স কনসিডার করেছো, তাহলে যেটাকে এক্স কনসিডার করেছো তার আবার ডিডিএক্স হবে না? তাহলে 2x। ক্লিয়ার জিনিসটা? এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি উপরে 2x/√1 - x টু দি পাওয়ার 4 dx ইকুয়াল টু dz। ওকে, দেখো তো এটা লিখতে পারি কিনা? আর গুণ করে এই 2xটা উপরে, আর গুণ করে dxটা এই পাশে। ঠিক আছে, আচ্ছা এখন একটু ভালো করে খেয়াল করো, এই অঙ্কটার দিকে তাকিয়ে দেখো, এখানে আমাদের জন্য কিন্তু আরো সুবিধা হলো। আমাদের জন্য কিন্তু এখানে আরো সুবিধা হলো। কি সুবিধা হলো? দেখো এই যে দেখো 2x/√1 - x টু দি পাওয়ার 4, ওকে, dx। তিনটা জিনিস এখানে একটা জিনিস দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তিনটা জিনিস একটা জিনিস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। দেখো আবার বলতেছি 2x/√1 - x টু দি পাওয়ার 4 dx। তাহলে এই 2x এটা এবং এই dx এই সবগুলোর পরিবর্তে অনলি বসবে কি? dz বসবে। তাহলে এখানে থাকবে কি? শুধু এইটার পরিবর্তে এই যে সাইন ইনভার্স এক্স স্কোয়ারের পরিবর্তে কি বসবে? জেড। বুঝতে পেরেছো? এই সাইন ইনভার্স এক্স স্কোয়ারের পরিবর্তে জেড বসবে, আর এই 2x/√1 - x টু দি পাওয়ার 4 dx এর পরিবর্তে কি বসবে? dz বসবে। ক্লিয়ার জিনিসটা? এখন এটাকে কোন ফর্মুলায় ইন্টিগ্রেশন করবা? অবশ্যই এটাকে x টু দি পাওয়ার n এর ফর্মুলায় ইন্টিগ্রেশন করবা। এখানে n কত? n হচ্ছে 1। এখানে n কত? এখানে n হচ্ছে 1। তাহলে বলো এটার ইন্টিগ্রেশন কি হবে? আমি করে দিচ্ছি এটা x টু দি পাওয়ার n, তার মানে কি z টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। তার মানে উপরে হচ্ছে z স্কোয়ার, নিচে কত? 2 প্লাস c। তার মানে আমরা এটাকে লিখতে পারি হাফ z স্কোয়ার প্লাস c। এবার আমরা z এর ভ্যালু বসাবো। বলো z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি। হোল স্কোয়ার দিতে হবে কিন্তু, কারণ এখানে কি আছে? এখানে আছে জেড স্কোয়ার, তার মানে সাইন ইনভার্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। বুঝতে পেরেছ? এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। দেখো এই ফাংশনটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো একটু উপরে আছে কি? এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব ডিভাইডেড বাই 1 + x টু দি পাওয়ার 6।
তাহলে বলো এখান থেকে আমরা কোনটাকে ধরে নিব, একটু চিন্তা করো তো কোনটাকে ধরে নিব। তোমরা ডিডিএক্স এর এই ফর্মুলাটা তো অবশ্যই জানো যে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই কি না বলো? 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স এর ফর্মুলা। তাহলে একটা কথা বলো তো, এখানে tan ইনভার্স কি আছে? এক্স কিউব। তাহলে আমি যদি এই এক্স এর জায়গায় এক্স না দিয়ে এক্স কিউব দেই, তাহলে এই এক্স এর জায়গাতেও কি বসবে? এই এক্স এর জায়গাতেও এক্স কিউব বসবে, উপরে স্কোয়ার থাকবে। তাহলে এই এক্স এর জায়গাতেও কি বসবে? এক্স কিউব বসবে। বুঝতে পেরেছো কি? ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে ঘটনা কি দাঁড়াচ্ছে? এখানে ঘটনা দাঁড়াচ্ছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। আশা করি তোমরা জিনিসটা ধরে ফেলেছো। এই যে দেখো এখানে কিন্তু নিচে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 আছে, আর নিচে আছে মানে হলো 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 আছে। ঠিক আছে, তার মানে আমরা দেখতেছি যে এইটাকে যদি আমরা ধরে নেই, tan ইনভার্স এক্স কিউবকে যদি ধরে নেই, তাহলে আমরা 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 পাবো। অর্থাৎ এটা পাবো 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, সাথে তো ডিএক্স আমরা পেয়ে যাব। তো চলো আমরা এখন তাহলে ওটাকে ধরে নেই, tan ইনভার্স এক্স কিউবকে আমরা ধরে নেই। খেয়াল করো, ভালো করে দেখো, tan ইনভার্স এক্স কিউবকে যদি আমরা ধরে নেই, যে ধরিম tan ইনভার্স এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে জেড। ওকে, tan ইনভার্স এক্স কিউব ইকুয়াল টু কি ধরে নিলাম? জেড ধরে নিলাম। এবার বলো আমরা এখানে যদি উভয় পক্ষে ডিডিএক্স করি, তাহলে tan ইনভার্স এক্স কিউবের ডিডিএক্স কি হবে? একটু আগে আমি বলেছি 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 3x স্কোয়ার। 3x স্কোয়ার কেন হবে? কার ডিডিএক্স এটা? এটা হলো এই যে এক্স কিউবের ডিডিএক্স। আশা করি বোঝানোর প্রয়োজন নাই। ঠিক আছে, এবার দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 3x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ক্লিয়ার? আমরা বের করব কার মান? দেখো তো অঙ্কটা দেখে বলো কার মান বের করবো? আমরা বের করব এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স এর মান। তার মানে এই 3টাকে নিয়ে যাব ওই পাশে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স ইকুয়াল টু কত হবে? 1/3 ডিজেড হবে। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ, 1/3 ডিজেড হবে। এখন দেখো, এখন চলো আমরা এখানে সুন্দর করে রিপ্লেস করে ফেলি। দেখো এখানে এই যে যেটা আমি গোল দিয়ে রেখেছি, অর্থাৎ যেটাকে আমরা ধরে নিয়েছিলাম tan ইনভার্স এক্স কিউব, এটার জায়গায় কি বসবে? জেড বসবে। tan ইনভার্স এক্স কিউবের জায়গায় কি বসবে? tan ইনভার্স এক্স কিউবের জায়গায় জেড বসবে। ওকে, আর এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স, অর্থাৎ এটা 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 এই তিনটা মিলে একত্রে কত বসবে? 1/3 ডিজেড। তাহলে 1/3টা সামনে লিখলাম, ডিজেডটা এখানে লিখলাম। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। ঠিক আছে, আচ্ছা এখন তো এটাকে আগের নর্মাল এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায়, এন কত? 1, তার মানে জেড টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস সি। দ্যাট মিনস এখানে 1/6 হবে, এখানে জেড স্কোয়ার প্লাস সি। এবার আমরা শুধু এখানে জেড এর ভ্যালুটা বসায় দেই। জেড কত? জেড হচ্ছে tan ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। আশা করি এই গুরুত্বপূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছ। এবার দেখো পরের অঙ্কটা। দেখো এইটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। দেখো অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স। তাহলে বলো দেখি এখানে আমরা কোনটাকে ধরে নিব? খুব সহজেই তোমরা এখান থেকে বুঝতে পারবা যে এখানে আমাদেরকে কোনটাকে ধরে নিতে হবে। আশা করি অলরেডি তোমরা বুঝে ফেলেছো। দেখো আমরা যদি এখানে এক্স কিউবকে ধরে নেই, এক্স কিউবকে ধরে নিলে কি আমরা ডিডিএক্স করার পরে এক্স স্কোয়ার ডিএক্স পাবো না? অবশ্যই পাবো। এক্স কিউবকে ধরে নিয়ে ডিডিএক্স করলে এক্স স্কোয়ার ডিএক্স পাওয়া যাবে। তো চলো আমরা এখানে এক্স কিউবকে ধরে নিই, যে ধরিম এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে জেড। বলো এবার ডিডিএক্স করলে কি হবে? অবশ্যই 3x স্কোয়ার
ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে সুতরাং এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হবে 1/3 ডিজেড। এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কি হবে 1/3 ডিজেড। তো চলো এবার আমরা এখানে রিপ্লেস করে ফেলি। তো একটু ভালো করে খেয়াল করো, এই দুইটার পরিবর্তে অর্থাৎ এক্স স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে বসবে 1/3 ডিজেড। আচ্ছা ওটা পরে লিখতেছি, আগে আমরা এই মিডলেরটা লিখে ফেলি। এ টু দি পাওয়ার এক্স কিউব অর্থাৎ এ টু দি পাওয়ার জেড। ওকে, এক্স কিউবকে কি ধরেছিলাম জেড। এবার এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় কি বসবে 1/3 ডিজেড। ক্লিয়ার জিনিসটা? বলো এবার আমরা এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করব। তোমরা একটু ইন্টিগ্রেশনের সূত্রের পেজে দেখো, এই সূত্রটা আছে ইন্টিগ্রেশনের মধ্যে, যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি। একটু দেখে নাও চাইলে। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। ঠিক আছে, তাহলে দেখো এই যে এ টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে কি হবে এটা হবে এ টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই লন এ প্লাস সি। ওকে, এবার দেখো আমরা যদি এখানে একটু জেড এর ভ্যালুটা বসিয়ে দিই, তার মানে হবে এ টু দি পাওয়ার এক্স কিউব ডিভাইডেড বাই লন এ প্লাস সি। এটাই আনসার। লিখে দিবা, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো পরের অঙ্কটা। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর একটু ডিফিকাল্ট অঙ্ক। একটু দেখো একটু ভালো করে। উপরে আছে হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স, আর নিচে হলো 5 রুট এক্স। তাহলে বলো এখানে আমরা কোনটাকে ধরে নিব, কোনটাকে ধরে নিলে এখানে আমাদের জন্য সুবিধা হবে। একটা জিনিস খেয়াল করো, দেখো যদি এই রুট এক্স কে ধরে নেই, রুট এক্স, তোমরা তো জানো যে রুট এক্স এর ডিডিএক্স কি, জানা আছে না তোমাদের? রুট এক্স এর ডিডিএক্স তোমরা খুব ভালো করে জানো যে 1/2 রুট এক্স। রুট এক্স এর ডিডিএক্স কি হয় 1/2 রুট এক্স হয়। তার মানে দেখো এই যে দেখো এখানে কিন্তু 1/রুট এক্স আছে, দেখছো এই যে এই রুট এক্সটা কিন্তু নিচে, এই যে যেরকম এটা নিচে, তাহলে এই রুট এক্সটা যেহেতু নিচে, তাহলে এখানে কিন্তু আমরা 1/রুট এক্স, এই দেখো 1/রুট এক্স, বুঝতে পেরেছো? তার মানে এই উপরের রুট এক্স কে ধরে নিলে আমরা 1/রুট এক্স পাচ্ছি, যেটা এখানে আছে 1/রুট এক্স। সাথে 5 আছে, এটা আমরা বাইরে নিয়ে আসবো সহগ হিসাবে, এটা বাইরে চলে আসবে 1/5। তাহলে আমরা এই উপরের রুট এক্স কে ধরে নিব, তাহলে আমরা 1/রুট এক্স পেয়ে যাব। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমরা তাহলে রুট এক্স কে ধরে নিব। ওকে, তাহলে রুট এক্স ইকুয়াল টু জেড। দেখো এবার যদি আমি ডিডিএক্স করি, তাহলে আসবে কি 1/2 রুট এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডিজেড। তাহলে বলো এখান থেকে 1/রুট এক্স ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি 2 রুট জেড লেখা যাবে। দেখো বুঝতে পেরেছো কিনা? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলো এখানে রিপ্লেস করে ফেলি। তবে রিপ্লেস করার আগে ছোট্ট একটা কাজ করে নিই, সেটা হচ্ছে এই নিচের 5টাকে বাইরে লিখি, অর্থাৎ 1/5, আর এখানে বাকিটাকে এভাবে লিখলাম 1/রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স ডিএক্স। আশা করি বুঝেছো। এবার চলো আমরা একটু রিপ্লেস করে ফেলি। এখন দেখো এইটার জায়গায় প্রথমে যদি আমরা রিপ্লেস করি, তাহলে ইন্টিগ্রেশন কি হবে ই টু দি পাওয়ার জেড হবে। ওই যে রুট এক্স কে কি ধরেছি জেড ধরেছি। এবার বলো এই দুইটার পরিবর্তে কি বসবে 1/রুট এক্স ডিএক্স এর পরিবর্তে কি বসবে 2 রুট জেড। তাহলে 2 সামনে আসবে, আর সামনে কিন্তু অলরেডি 1/5 আছে, তাহলে আমরা একবারে লিখতে পারি 2/5। দেখো বুঝতে পেরেছো কিনা? এই যে এই 2টা সামনে আসবে, সামনে অলরেডি 1/5 আছে, তাই 2/5 হয়ে যাবে, আর এখানে হবে ডিজেড। ক্লিয়ার? এখন চলো আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ফেলি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড, অর্থাৎ ই টু দি পাওয়ার জেডই হবে প্লাস সি। এবার শুধু আমরা কি করব জেড এর ভ্যালু বসিয়ে দিব। জেড হচ্ছে রুট এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো নেক্সট অঙ্কটা। এই অঙ্কটাও মোটামুটি সহজ একটা অঙ্ক। দেখো এই ফাংশনটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে।
cos x ইন্টু e টু দি পাওয়ার sin x। তাহলে বলো এখানে আমরা কোনটাকে ধরে নিব? বুঝতে পারতেছো, এখানে আমরা sin x কে যদি ধরে নেই, sin x কে ধরে নিলে আমরা cos x dx পাবো। ঠিক আছে, sin x কে আমরা যদি ধরে নিই তাহলে আমরা এখান থেকে cos x dx পেয়ে যাব। তাহলে sin x ইকুয়াল টু z ধরে নিলাম। ওকে, তাহলে ddx করলে কি পাওয়া যাবে? ddx করলে cos x ইকুয়াল টু dz বাই dx। তাহলে সুতরাং cos x dx ইকুয়াল টু হচ্ছে কি dz। তো চলো আমরা এখন এখানে রিপ্লেস করে ফেলি। রিপ্লেস করলে কি হবে? e টু দি পাওয়ার z dz। ওকে, e টু দি পাওয়ার z হবে না, এই যে e টু দি পাওয়ার z, আর এই দুইটার পরিবর্তে ডিরেক্টলি কি বসবে? dz বসবে। তাহলে এটার আনসার কি হবে? e টু দি পাওয়ার z প্লাস c, অর্থাৎ e টু দি পাওয়ার sin x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কোনটাকে ধরে নিতে হবে। দেখো একটু দেখো, এখানে যদি আমরা sin ইনভার্স x কে ধরে নেই তাহলে আমরা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার পাবো, তাই না? এই যে sin ইনভার্স x কে ধরে নিলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার পেয়ে যাব। তাহলে দেখো আমরা যদি এখানে sin ইনভার্স x কে ধরে নেই, যে ধরি sin ইনভার্স x ইকুয়াল টু z, বলো আমরা যদি এখন এখানে উভয় পক্ষে ddx করি তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু dz বাই dx। তাহলে সুতরাং 1/√1 মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু হচ্ছে dz। ক্লিয়ার? দেখো চলো এবার আমরা এখানে রিপ্লেস করে ফেলি। খেয়াল করো ভালো করে, রিপ্লেসটা হবে হচ্ছে e টু দি পাওয়ার z dz। কিভাবে e টু দি পাওয়ার z dz? দেখো এই যে e টু দি পাওয়ার, এটার জায়গায় z বসবে, এটার জায়গায় z বসবে, আর 1/√1 মাইনাস এক্স স্কোয়ার dx এর পরিবর্তে বসবে dz। বুঝতে পেরেছ? তাহলে এটার আনসার কি হবে? এটা একটু আগের অঙ্ক থেকেই তোমরা জানো। এবার দেখো নেক্সট অঙ্কটা, এটাও মোটামুটি সহজ একটা অঙ্ক। দেখো তোমরা অঙ্কটা দেখে বুঝতেছো যে এখানে আমাদেরকে কোনটাকে ধরে নিতে হবে? বলো তো কোনটাকে ধরে নিতে হবে আমাদেরকে এখানে tan ইনভার্স x কে ধরে নিতে হবে, কারণ tan ইনভার্স x কে ধরে নিয়ে ddx করলে আমরা এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার dx পাবো। ঠিক আছে, তো চলো আমরা এখানে tan ইনভার্স x টাকে ধরে ফেলি। ধরি tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে z। বলো এবার উভয় পক্ষে ddx করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু dz বাই dx। তাহলে সুতরাং 1/1 প্লাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু হচ্ছে dz। তো চলো আমরা এবার এখানে রিপ্লেস করি। ভালো করে খেয়াল করো, রিপ্লেসটা হবে হচ্ছে e টু দি পাওয়ার az dz। e টু দি পাওয়ার az কেন হবে? এই যে দেখো e টু দি পাওয়ার a আছে কিন্তু এখানে, আর এইটার পরিবর্তে z হবে, আমরা এটাকে z ধরে নিয়েছি। তাহলে e টু দি পাওয়ার az, আর এই দুইটার পরিবর্তে কি হবে? dz। এবার দেখো একটু ভালো করে, এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব? এটা কোন ফর্মুলায় যাবে? e টু দি পাওয়ার x এর ফর্মুলায়, অর্থাৎ এইটাকে আমি x কনসিডার করব। তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা তো জানো, e টু দি পাওয়ার x। তবে একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, এখানে সামনে 1/a লিখতে হবে। বলতো কেন এখানে 1/a লিখতে হবে? তোমাদের কি মনে আছে ইন্টিগ্রেশনের সেই বেসিক রুলসটা, যে x এর জায়গায় x না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে ওই x এর সহগ দিয়ে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ বেসিক রুলসটা হচ্ছে x এর সহগ দিয়ে ভাগ হবে। তো এই ফাংশনটাতে তো x নাই, এখানে চলক কে? এখানে চলক হচ্ছে z। এই যে z dz, চলক হচ্ছে z। তাহলে z এর সহগ আছে কিন্তু এখানে a, z এর সহগ আছে a, তাই এখানে a দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এই জিনিসটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে আসবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কের ক্ষেত্রে ভুল করে আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খুব ভালো করে খেয়াল করে। e টু দি পাওয়ার এটাকে x কনসিডার করেছি, তাহলে e টু দি পাওয়ার x হবে, আর এখানে x বা z, x বলো বা z বলো একই কথা, তার সহগ কত? a, তাই এখানে a দিয়ে ভাগ হবে, 1/a হবে, প্লাস c। এবার আমরা এখানে z এর ভ্যালুটা বসাবো। e টু দি পাওয়ার a, z এর ভ্যালু কত? tan ইনভার্স x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। বুঝতে পেরেছ অঙ্কটা?